উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। পুরো বংশী তো বাবার চালা দেখি তার মাথা কে ভাঙে। কি পাগলামি করছো? এখানে পাগলামি বলছেন? ছেলেটাকে গাছের সঙ্গে বেঁধে মারছে, ভেবেছেন দেশে কোনো মানুষ নেই? তোমার মতো ঘর সবার দুটি নেই। তুই আপন বুঝতো পাগলেও বোঝে। ওই পানি তোমারও হিসে আছে। অমন হিসে মার চাই না। জমিটারে কত পাওনা তাই বলুন। বাবুদের পাওনা বাবুরা জানে। ন্যাকামি করবেন না গাঙ্গুলি মশাই। আপনি জানেন না জমিদারের পাওনা কত? পাওনা মিথ্যে কথা বলছেন। লজ্জা করতে না? শালিয়ানা 3 টাকা 10 আনার ঠাকুর। দোষের মধ্যে এই বলেছি নগদ এখন নেই, পরে আসবেন। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে মোড়ায় ভাঙতে লেগেছে। ওই এক দানা ধান থেকে এখান থেকে নেবে আর কালি একদিন কামারি একদিন। ও তো পিতাম্বরের লোক। যার লোকই হোক জুলুম করলে সে রেহাই পাবে না। না না আমরা চলে যাচ্ছি। তাহলে আর আমাদের এখানে থাকার আর দরকার কি? চলো চল। হ্যাঁ সেই ভালো। যদি আর অপমানিত হতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান। অপমানের আর বাকি কি রাখলে নীলু? বামুন হয়ে সবারই মাঝখানে বামুনকে মিথ্যেবাদী চোর এসব বললে আর কি অপমান করবে? ঠিক আছে বাবা, যাচ্ছে, ঠিক আছে। আমি ভাবছিলাম জমিদারকে কি বলি। জমিদারকে কি বলবেন যে নীলু ধান নিতে দেয়? তাই বলবো বাবা, তাই। ঠাকুর, আমার জন্য জমিদারের সঙ্গে। এই দেখো বোকাটা ভয় পেয়ে গেছে। ভয় কি? হ্যাঁ বিরাজ, বিরাজবাবু, ও বিরাজবাবু। এত বেলা পর্যন্ত বাইরে হই হই করে বেড়াচ্ছ, বাড়ির লোকে কি কষ্ট সেটা তো বুঝবে। কষ্ট? তোমার আমার কষ্ট? বুঝি বিরাজ, বুঝি। পুজোর সময় সব মেয়েরই মাদুকের মতো বাপের বাড়ি যাওয়ার জন্য মনে কষ্ট হয়। তোমার বাবা আমাকে অনেক ছোটবেলায় চলকে গেছেন। তোমার মনে কষ্ট আছে খুব বেশি, সেটা বুঝি। তা তোমার ওই মামা মামাই তো তোমার অনেক খবর রাখেন, যাবে নাকি সেখানে? শোনো কথা, 9 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি। এক রাত্রির জন্য তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থেকেছি? যেদিন মরবো সেদিন আমাকে এ বাড়ি থেকে একা একা বিদে করতে হবে। ওই রেগে গেলে খালি এক কথা। ও ও তাহলে বৌমা যাচ্ছেন তার বাপের বাড়িতে? আমি গেলে দিদির খুব অসুবিধা হবে। না না না, কোনো অসুবিধা হবে না। প্রতিবারই তো বিরাজ আমার। মোহিনী এই বাড়ির বউ, বাড়ির পুজো পেলে এবারও কোথাও যাবে না। দিদি আমি দুধটা নিয়ে আসি। যা। তাহলে পিটুকে এই কথা বলে গিয়ে যে ছোট বৌমা এবারে যাচ্ছেন না, চলে গেল। পাগল আর কাকে বলে? দুটো খেতে হবে যে, সে খেয়াল আছে? বসো। ওরে বাবা, এই এত? এত কোথায়? এর একটা ভাত কম খেলে আমি আজ কুরুক্ষেত্র করব। 3 দিন কি শরীর হচ্ছে দেখতে পাও? লোকে দেখতে পায়, তারা বলে নীলু ঠাকুর খেয়ে খেয়ে দিনের পর দিন মুটিয়ে যাচ্ছে। তাদের চোখে ছানি পড়েছে। খাও। বিরাজ, কিছু তুলে নাও। এই এত খাবার মানুষই খেতে পারে? তুমি আবার মানুষ কোথায়? তুমি তো ঠাকুর, তুমি সব খেতে পারবে। খাও। যদি না খাও আমি জোর করে খাইয়ে দেবো। খাচ্ছি। আরে খাওয়া দাওয়া পার্শ্ব গেছে? আগে হ্যাঁ কথা, এই মাত্র খেয়ে এলাম। তোর কথা নয় রে বেটা। আগে হ্যাঁ, মা ঠাকুর হয়ে গেছে। এবার তুই যা সুন্দরী। এই দেখো না কুটের কাণ্ড। যেই বুঝেছি বৌদি কাজে ব্যস্ত, নজর রাখতে পারবি না, অমনি পাড়া বেড়াতে শুরু করে দিয়েছে। 2 দিন পরে বিয়ে দিতে হবে আর উনি রোদে পুড়ে রং কালি করছেন। আজ খুব বকেছে, তারপর চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়ে তোকে আসছে। মা মারা যাওয়ার সময় পুঁটিকে নিয়ে সত্যিই ভাবনা হয়েছিল যে বাপ মামার বোনটিকে কে দেখবে। মা তখন বলেছিল কেন, বিরাজ বউ তো রইল। সত্যি বিরাজ, মা থাকলে পুঁটির কাছে যত্ন করতে পারতো না। কি বলছো তুমি? গুরুজন স্বর্গে গেছেন, ওরা ভগবান, তার সঙ্গে আমার তুলনা করছো? এই যে শুনলেও পাপ হয়। কিন্তু কথাটা সত্যি বিরাজ। আবার এবার কিন্তু তুমি বকুনি খাবে। চোখ বুঝে একটু চুপ করে ঘুমো দেখি। অসম্ভব, এ আমার দ্বারা হবে না। তবে বিশ্রামটা হবে কি করে অমন বক বক করলে? তার চেয়ে বরং তুমি একটু বক বক করো না, আমি শুনি। মানে? রামায়ণটা একটু পড়ে শোনাও না।
এই হয়েছে এক চাকরি, রোজ রাত্রিবেলা বই পড়ে গল্প শোনাও, এখন আবার দুপুরবেলায় ফরমাস। আমি পারবো না। গপ্প কথা কি করবি রাজ? হ্যাঁ, গপ্প কথা কি? রামায়ণ মহাভারত ধর্ম কথা। আমি তোমার স্বামী। ধর্মে আছে যে স্বামীর কথা একবারে বেদ বাক্য। স্বামী তোমার ইহকাল, তোমার পরকাল। সত্যি তো, তুমি আমার ইহকাল পরকাল, আমি তোমার অংশ ছাড়া কিছু না। এ কি করছো, কি করছো মিরাজ? আশীর্বাদ করলে না? কি আশীর্বাদ করবো? আশীর্বাদ করো যেন মরণকালে তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। তোমার জন্য একেবারে আমার মানে শেষ হলো রে। আমাদের ছেলে হয়ে এর একটা নিবেদন করো, বুঝলে, মামলা করো, দু পয়সা খরচা করো। পীতাম্বর আমাদের অত কাঁচা ছেলে নয়। কাছারি গাছতলায় বসে আরজি লিখে তোমার আমার কাজ করে যা পায় গুটি গুটি সব বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেয়। উপরস্থ ঠিক করে না। না করবো কেন বলো, করবো কেন? যা হোক ভগবানের দয়া দুটো 5টা টাকার মুখ দেখছি, সেগুলো 5 বছর পেছনে লাগাবো। এদিকে দেখো জোর জমা, হ্যাঁ, 2টো আম বাগান, কলা বাগান, 7টা পুকুর, তারপরে 200 ওই সুপুরি নারকোল গাছ। এটা আয় তো বড় কম না, ও তো সবই তো ওই ফুটো বছর হচ্ছে। আরে ওর অর্ধেক যদি আমি পেতুম না, তাহলে ফি বছর আমি একটা করে কোটা বাড়ি করতাম নাকি, বলো মুখে বসে? তা তো বটে, ভিন্ন হয়ে যাও। কি বলে, ভিন্ন হয়ে যাও। সে বুকের পাটা পিতরে নেই, দাদা বৌদি আদর করে ডাকলেই শিরশির করে আমি তাদের সঙ্গে মিশে। না না গোপাল ঠাকুর, পিতু এবার ছাড়ছে না। বলো না পিতু। এই তো পুজোর প্রাককালে ঝগড়া হলো, পুজোর মধ্যে থাকছে না। এবারে মুকুজ্জিকে সাক্ষী মেনে বিষয় সম্পত্তি ভুলে ভিন্ন হয়ে যাও। বলে কি? পিতুকে ভিন্ন হওয়ার একটু বুদ্ধি বাতলে দাও তো মুকুজ্জি। আমাকে সালে সীমাঞ্চ। হ্যাঁ, নায়েবি বুদ্ধি মতো বগলা চাইলে হাত দেখতে হবে। আমার পরামর্শ মতো চললে পুরোটাই। কিন্তু কি করে পাবো? রে বাবা, পাবে। মুকুজ্জির হলো মহাজনী বুদ্ধি। ও যখন বলেছে তখন পুরোটাই পাবে। তাহলে এখন ভিন্ন হবে না, ভাগ হবে না। জোয়ারের ভাগ যদি চাও তাহলে জল ভাগ, যদি চাও তাহলে ভাতের সব। কিন্তু কি করে পাবো? হবে রে বাবা, হবে। মানে দিকটা না, ভিন্ন হওয়া পুজোর আগে চলবে। ওই যে বলছে কিছু থাকবে না, থাকবে। আহা, তোমার বলি নকুলের মা, মামন কাইটার ঘর তো আমি কম দেখিনি, আমার স্কুলের মতন এমন ধম মিষ্টি আর যদি দেখি। সেই কথা আর বলতে কিন্তু মা সত্যি যেন মেঘেই উঠে আসে। বল ধরি রূপ যেন দেবী রূপ। তবে সবই তো নিষ্ঠর, পেটের পৌতো কালী, তা কেন, সব তো কুটিরই করলেন। কিন্তু ননদ বই তো নয়, কিন্তু মেয়ের মতোই তো পাল্টে। তা তো কিন্তু আপন মা বড্ড বাজে বুকি। সকালবেলায় আমার মনে করে কিছু করতে শুরু করবে। বৌদি বলে আমার ছুটি অন্ত প্রাণ। ওমা, তোমরা সারা পাটাটা বন্ধ করলে কেন? সকাল থেকে রাত ধরে আমবাগানে দিয়ে বসে আছে, দুধ খাই দেখি দাদা দেখে নিয়ে আয়। চল্লি জানতে বোকা কত কথা শুনে থাকছি। যা বাড়িও গাছে এত আদিক্য কত আমাকে তো বলে। ঠিক আছে, বৌদি আমায় গাল চিঠি দিয়েছে, আমি বলে গাল দিয়েছে। মাকে কি বলেছে? তার এমন সুন্দর এত বলে কিনা জানি যে বলেছে সে বুঝে। ভালো কথা না, চলো যাবো না, আমি তো বলেছি আমি দুধ খাবো না। আমি বুঝলাম
বুঝবে না সেই কথা। ভাই বোনের মোর কি ঝগড়া করে? হ্যাঁ? আমি শান্তি পেতে তুমি টাকা কিন্তু মজা নালিশ করেছে দিদি। হ্যাঁ তা করবে বলছি করবে বলছি। অত বড় বড় দুটো তো তুমি ওকে কানি বলেছো কেন? আচ্ছা বেশ বেশ করেছো বলেছো। মানলাম তুমি না হয় ওটা মিশে কথাই বলে, কিন্তু গাল টিপে দিচ্ছ না। তুই বড় মেয়ে আগে থেকে টুকরে দিয়ে পা করে দাঁড়িয়ে দিস আর ঘরে কাঁদেন। তুমি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? আমি মনে করেছিলাম যে গরুর দুধ দেওয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না। এই কাপড়টা পরো, দুধটা খেয়ে নাও। ইস, হাতময় মাটি, বোকামি করে আবার কেঁদেছে। আমি ভেবেছিলাম বাছুরটা বুঝি ওর মার জন্য কাঁদছে। তাই বুঝি? তুই কাঁদছিলি কিসের জন্য? তোমার জন্য। তুমি আমাকে কতক্ষণ কাছে রাখোনি? এই তো ডেকেছে পুটি, ষাট ষাট। কাঁদিস না, আজ যে ষষ্ঠী, আজ যে তোর কল্যাণী আমার পুজো। চল। রে ডান বেটা, বাবার পেশা, এতে জেতের কথা নেই জানি। আজকে আগে ভাউনদের সেবা হবো। আরে হলো তো বাবু, আমি বলতেছিলাম দাদা ঠাকুর কে? ও নীলু। হ্যাঁ ও নীলু, নারায়ণ ঠাকুর সারা এত জোরে ঢাক বাজাচ্ছে, আপনার গলা ওনার কাছে পৌঁছে? গলা না পৌঁছয় আমি নিচে গিয়ে পৌঁছ। ও নীলু, ও নীলু ভাই, বাবার পেটের কথা পিতুটা পুজোর মধ্যে থাকতেই চাইছে না। একা একা ভালো লাগে বলো? কাদপকান্তা কষ্টে মন ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, বুঝলিম টেনে নে, দেখবি জগৎ সংসার দুঃখ কষ্ট কোথায় চলে যাবে। দেখি তোর মারে শালা যে সর্বত্যাগী ভোলানাথ চির আনন্দময় বাবা। বাবার দুটি পেশা, সিদ্ধি আর গাঁজা। একটু সেবা কর। না ঠাকুরদা। হ্যাঁ এই দেখ, ওরে আমি তোর বাবার বাবা ঠাকুর দাদার বোন। লোকে বলে কাকভূষণী ত্রিকালজ্ঞ নারায়ণ ঠাকুর। কথাটা শোন শালা, তুই নিজে হচ্ছিস বাবা শিবের অংশ ভোলানাথ। তার আনন্দে যদি থাকতে চাস আমার কথাটা শোন। উঠে আয়। গুরুজন বাক্য অশ্রদ্ধা করিস নি। আয় চলে আয়, আয় চলে আয়, মতি পরীক্ষা করে বসে আয়। কোথায় যাচ্ছিস? ওইসব ছাইপাশ কিনতে? পুজোর দিন যদি ওসব খাও তাহলে তোমার পায়ে আমি মাথা করে ওড়ার বয়স হলো, তবুও। বিরাট, ঠাকুরদার দোষ কি? আমার মনটা ভালো নেই তাই। আর আমি কি এইসব নতুন খাচ্ছি নাকি? সে শ্মশানে মশানে খাও খাও, সত্যাগ বলতে কি শরীরের দুঃখ কষ্ট বলতে সে আলাদা কথা। কিন্তু বাড়ি কি শ্মশান হলো যে নুনের দিন গাঁজা খেয়ে বোম ভোলানাথ হয়ে বসে থাকবে? অনিলু, ও ভোলানাথ দাদা, আয় না রে শালা। ঠাকুরদা, দুর্গা মূর্তি এখন চামুন্ডা মূর্তি ধারণ করেছে। তোমার ভোলানাথের 7 দিনেই হাত ছাড়িয়ে যায়। নাতি আমার শিবের অংশ, বুঝলি মতি? প্রকৃত শিবের মতো সর্বক্ষণ মা কালীর পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছে। শালালা 1 নম্বরের তৈল।
দয়া করে তোর নাম ধরেছে, তোর নাম ধরেছে। তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? তুই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে? ওরে তার প্রেমে সেই পাপি তাপি জগাই মাধাই তোরেছে, তার প্রেমে সেই পাপি তাপি জগাই মাধাই তোরেছে। ওদের চরণ পাবো বলে মন ভরসা করেছে, বাজিল বাঁশরি, এই আনন্দে নেচে গিয়ে ব্রজের বালক যায় চলি। এই আনন্দে নেচে গে ব্রজের বালক যায় চলি, আনন্দে বাজিল বাঁশরি, লুট পড়েছে বনহরি, আনন্দে বাজিল বাঁশরি। লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে মেরে তোরা, মন্ডা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, মন্ডা মিঠাই ফুল বাতাসা সঙ্গে জোড়া জোড়া, লাগলো হরি লুটের বাহার লুটে মেরে তোরা, এই তাহার মাঝে হাত বাড়ালো ব্রজের মাখন চোরা, তার মাঝে হাত বাড়ালো ব্রজের মাখন চোরা, লাগলো হরি লুটের বাহার লুটে মেরে তোরা, ওই লুটে নিল কচি কাঁচা ঠকে গেল বুড়া, লুটে নিল কচি কাঁচা ঠকে গেল বুড়া, লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা, মন্ডা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, মন্ডা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া, লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা, লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা। ওরে ও ছেমন্ত, দাদা ঠাকুরের থেকে আশীর্বাদ চেয়ে নে। এই পেনাম করিস না, পেনাম করিস না। দেখছিস না সামনে স্বয়ং তুলসী নারায়ণ রয়েছে। দাও দাদা, শ্রীমন্তকে আশীর্বাদ দাও। তোকে আমি ঠ্যাঙাবো। কাল দুপুরে নদীর ঘাটে দলবল নিয়ে খুব ডুবছে না, বেটা দিনকাল ভাল না, চারদিকে জলসারি হতো। পাশের গায়ে মায়ের দয়া সব শেষ হয়ে গেল, বুড়ো কবরেজ পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। আর যাবো না ঠাকুর। ঠিক তো? যাবে না ঠিক? বেঁচে গেলি। দেখো একটা ভালো কথা মনে পড়ে গেল গো দাদা ঠাকুর, নকুল নাকি এখনো পত্তি করেনি। কেন আবার জলে না? কি জানি বাবু কি সব বলতে চালো। ও হ্যাঁ, বলতে চালো ঠাকুর না খেলে নাকি খাবে। বেশু হয়তো গিয়ে দেখি। ঠাকুর চলো চলো। তোমার হাতে পুজোটা ধরিয়ে দেবো বলে মানত করে সারা দিন উপোস করে মায়ের পায়ে বসে আছি। না, পুজোটা ধরো। এবার পেটে কিছু দাও, না হলে পেটটি পড়ে আবার জ্বর হবে। ঠিক বলেছেন দয়া ঠাকুর, খিদের জ্বালায় পেট চুইচুই করছে। আসুন প্রসাদ করে দিই। কি হচ্ছে কি নেবো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দাদা ঠাকুর সাদা শীতে ভালো মানুষ, সেই কারণে তোদের জন্য কি জান ক্ষমা দিতে হবে? গলায় অত বড় পৈতে কাঁচা ঝুলছে দেখতে পাচ্ছ না? বটে, ভুল হয়ে গেছে। ভুল হয় কেন? বলি ভুল হয় কেন? ওর কি জেসে বংশ? ওনার ঠাকুর দাদা দিনু ঠাকুর পায়ে হেঁটে শিখেতে গিয়ে মাথায় করে মহাপ্রভু পট এনেছিলেন। সেই পর তেনার সঙ্গে কথা কইতো। ওনার সঙ্গে একদিন ঘরে গিয়ে দেখে আসি। তেনার কত অগন্তি শিষ্য ছিল জানিস? আর সেই গুরু বংশের লোককে তোরা তোদের হাতে রান্না খাইয়ে জাত ধর্ম সব নিকেশ করে দিবি? বিশু বিশু তুই যেন একবারে থামো দেখি, অন্যায় কিছু বলেছি? তোমার এতগর শিষ্য, তোমার সমাজ, তোমার ভাই পরিজন, তারা যখন শুনবে তুমি এদের রান্না করা অন্ন গ্রহণ করেছো, তাদের মাথায় হবে না? তারা পতিত হবে কিনা? ঘাট হয়ে গেছে বাবা, ঘাট হয়ে গেছে। তোমায় মনে হয় গৌরাঙ্গর অংশ। সেও তো বামুনের ছেলে, গলায় তুলসী মালা নিয়ে কত দৌন চাঁড়ালকে উদ্ধার করেছে। তাই বাবা, ঘাট হয়ে গেছে বাবা, ঘাট হয়ে গেছে। নকুল, চল বাবা, আমরা মনে মনে উৎসুক করে পেশাদ করে নিই। তুমি ঠিকই বলেছো বিশু। না নকুলের মা, তুমি ঠিক। মহাপ্রভু স্মরণ নিলে জাতপাত ভেদ থাকে না। বিশু, এই থালাটা ধরতো, আমি তুলসীর মালাটা গলায় পরে নি। জাতের ভরণ করে আমি এদের মনে কষ্ট দিতে পারবো না, না কখনোই না। হয়তো হয়তো নকুল, আমি আমি তোদের রান্না ভাত আজ খাবো।
ওগো, ধ্যান ভেঙে একটা কথা শোনো। ও বৈষ্ণব ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলেই পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর বিড়বিড় করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার বসে লোকে সাজে? না ঘর সংসার ফেলে বিবাগী সেজে সত্যিকারের বৈষ্ণব হয়ে পথে বেরোবার ঠান্ডা করছো? এইসব যা তা বলছো। এই পর যে আনলো, এই পর সত্যিকারের যার সঙ্গে কথা বলতো, সেই ঠাকুরদা কিনা সংসার ছাড়ো না, সে মেটে বাড়ি ভেঙে গোটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আর আমি কিনা কোথাকারকে মুড়ি পোড়া গেজেল মুখ্যু গরিব গেরস্ত পেটুক লোভী, আমি গেলাম ঘর ছাড়তে। আসলে তোমার হচ্ছে এই তুলসীর মালাটার উপর রাগ না? দেবো এটাকে ছেড়ে। না না না, থাক 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 থাক। মালা পরলে তোমার সত্যিই সুন্দর দেখায়। ইচ্ছে ছিল এই মালাটা সর্বক্ষণ তোমার গলায় পরিয়ে রাখে, কিন্তু লোকের মুখের ভয় তা তো আর হবার উপায় নেই। ওটা থাক, ওটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো। মুসলমানের মতো দেখতে হবে, লোকেও তখন আমার বৈষ্ণব ঠাকুরকে আর লজ্জা দিতে পারবে না। তাই দিও, তাই দিলে তোমার যদি শান্তি হয় তাই দিও। ইচ্ছে হলে তোমার এই হাতটা আমার গলায় পরিয়ে দিতে পারো। আমার তো লজ্জা ফজ্জা নেই, আর আমি লোক ফুকো মানি না। বাবা বাবা, কি রাগ কি রাগ। হ্যাঁ বিরাজ, আমার খালি ইচ্ছে করে যে এই রাগটাকে বশ করে বৈষ্ণবের মতো ঘুরতে। সে তো খুব ভালো কথা, গোয়ার নামটা ঘুচবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না। সে পরে দেখা যাবে। আরো ভাবছি কি জানো, এই যে সবাইকে না খুব ভালোবাসবো। না, সবাইকে নয়, শুধু আমাকে। আরে তোকে তো ভালোবাসি। মরুন, ভালোবেসে কিনা তুই তো করি। এই দেখো ছোটবেলা কেন বলে ফেলেছি। ছেলেবেলাতেই তো মা বারণ করেছিলেন যে বউকে তুই তো কারি করো না, বউয়ের গায়ে হাত তুলো না। হ্যাঁ ঠিক ঠিক, মায়ের কথা মানি, মানবো, কিন্তু মা তো ভালোবাসতে বলতে দেয়নি, তাহলে তোমাকে এরকম পাগলের মতো ভালোবাসতাম কেন? আমার তো মনে লেখা ছিল বলে। পরশু দিনও রাজেশ্বরী তারা ঘোষালদের বাড়ি থেকে ঘটকি এসেছিল। গা ভরা গয়না, নগদ 1000 টাকা, আরো। আমি বলি না, তুই আরো 2 বছর ঘরে থাক। তুমি কি পণ নেবে নাকি? না। কেন নিব না? আমার বাবাকে আর ঠাকুর শ্বশুরকে পণ দাও না তোমরা? না। আর তাছাড়া কুটিকে আমি দান ব্যক্তি নয় বিরাজ, আমি সম্প্রদান করবো কুটিকে। ঠিক আছে ঠিক আছে, ছুতো করে আবার উঠো না জানি। আমি ছুটো করে উঠে চাই রোজ। হ্যাঁ, মাছটা খাও। না খাও। হ্যাঁ, মাছটা খাও। খাও। এই গেল। কি রে হাস, আমার গা জ্বালা করে। মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায়, গায়ের জোর কমে যায়। না না, শেষে কি হতে কি হয়ে যাবে, মাছ আমি তোমাকে ছাড়তে দেবো না। সব তো সব বাজে। মাথা খাও, উঠো না। দাদা, নাকে উঠো না, তাহলে বৌদি উপোস করবে। তুই থাক, দে খাও। এত সন্দেশ? হয় মাছ ছাড়তে পারবে না, নয় এই জিনিসটা বেশি করে খেতে হবে। তুমি খাওয়ানোর জুলুমের জন্য বনে গিয়ে বাস করি ডক্টর। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে কাঁদে কুকুলিয়া পাখি। কত চাঁদার হারালো যে সুধা, কত গান গেল ভাসি, কাঁদে কুকুলিয়া পাখি। যমুনার জল হতে উতল, শ্যামের বিরাহে কাপে বুনুত মুনার জল হলো যে উতল,
শ্যামের বিরহে কাঁপে কোনো তল, প্রিয় বাসনাই ব্যথালো যে তাই, বলো কি রে পুনবাসী, কাঁদে গোকুলিয়া হাসি। ব্রজেরও খেলা সাঙ্গ হলো, মথুরায় গেল শ্যাম, মথুরায় গেল শ্যাম। লীলা কিশোরী গোপিনী যত কাঁদে, কাঁদে যোগী সেই নাম, মথুরায় গেল শ্যাম। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়, লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজধূলি সাথে শুধু এই কয়, তাহারি ডাকিলে নয়ন সলিলে, সে যে দেখা দেবে আসি, সে যে দেখা দেবে আসি। ঠাকুর, কি গো? আমার বাড়ি একবার যাবে না? এই তো কাল গেলাম, সাধ্য মতো ওষুধও দিয়ে এলাম। বিনোদা, তুমি বরং এই কোবরেজ মশাই কবরেজ মশাই তো দেখেছেন, হ্যাঁ তিনি বললেন ভয়ের কিছু নেই বিনোদ, হ্যাঁ। ও নীলুর ওষুধই চলবে। তুমি বরং নীলুকে একবার জিজ্ঞেস করে নাও যে আর ওষুধ দেবে কিনা। আমার ঠাকুরের ওষুধের গুণ কেমন দেখলে? থাম তো, বড় বাড়াবাড়ি করিস। বিনোদা, তুমি বরং এখন যাও, আমি কিছু ঘুরে পরে আসছি। হ্যাঁ, আচ্ছা। এই ঠাকুরে, এদিকে কি খাচ্ছিস দেখি? কাঁচা তেঁতুল। হ্যাঁ, খা, খুব করে কাঁচা তেঁতুল খা, এই ধকধক করে একটু জল খা। হ্যাঁ? না, এই নে, এই ডাবগুলো নিয়ে যা, নিজে খাবি না, বুঝতে পেরেছিস? বাড়িতে যে ঢুকিয়েছে তাকে দিয়ে দেবে। হ্যাঁ, যা। পরকে দেবে জানলে এতখানি পথকে আমি কাঁধে করে আনতাম। সুগার। তোমরা কিরকম লোক আছো শুনছো? এই সারা গায়ের লোক এই পুকুর থেকে খাবার জল নিয়ে যায়, তোমরা এখানে এসো এই রুগীতে জামা কাপড় কাটো। আরে ওদের ভালো কথা বললে হবে? এই যাও যাও, এগুলো তুমি কোথায়? তা এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো, তা না হলে গাঁকে গাছ উজাড় হয়ে যাবে। তোমাদের ভালোর জন্যই বলা, তা নাহলে আমার আর কি। মাটা বলছিলেন এই যে দিন রাত্রি সারা গায়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার একটা ভালো মন্দ কিছু হলে কে দেখবে? এখন এসব কথা বলতে আছে? দেখছি যারা সোজা কাটে, লোকের বিপদ আপদে না দেখলে মানুষ ভোগে পরিচয় দিবে কি করে? কে গোপাল কাকা? আগে ওই নারায়ণ ঠাকুরদার। ও, ওই নারায়ণ ঠাকুরের ছেলে? আগে হ্যাঁ, ও। যদি দয়া করে একবার যান। নারায়ণ ঠাকুরদা বুড়ো মানুষ। আরে বাপু, তাকে আমি বিকেলেই দেখে এসেছি। ও, আপনি দেখে এসেছেন? হ্যাঁ, তার হচ্ছে পিত্ত বিকার জ্বর, তাকে আমি ওষুধ দিয়ে এসেছি। এতক্ষণ সে হয়তো আরাম করে ঘুমিচ্ছে, আর তুমি কিনা ওই বুড়ো গেঁজেলটার কথা শুনে রাত দুপুরে এসে আমাকেও ঘুমাচ্ছ আর নিজেও ঘুমছো। আপনি কিছু মনে করবেন না, আমি না। জানতাম না যে আপনি দেখে এসেছেন। আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্ট আর কিসে, আমাদের পেশাই হচ্ছে এই, তুমি তো নিমিত্ত মাত্র বাপু। আচ্ছা আচ্ছা। ঠিক দেখেছিস? তোর কাকার নাড়িটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, খুব ভালো আছে, জ্বর একদম নেই। ওই কোবরেজ মশার ওষুধটা খুব ভালো কাজ করেছে। এই শুধু শুধু আমাকে ডেকে পাঠালেন। শুধু শুধু মানে? তোর মতো নারী জ্ঞান ওই অনন্ত কবরেজেরও নেই। কি যে বলেন! ঠিকই বলি, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমি কাউকে ভয় করি না যে তোষামত করব। তোর ওপর আমার অগাধ বিশ্বাস রে শালা। যখন গঙ্গা যাত্রা করব তখন আর আমি কাউকে চাই না, তুই আমার নাড়ি ধরে বসে থাকবি। বুঝলি রে শালা, তুই আমার কবরেজ, তুই আমার পরপারের কান্ডারি। আমায় পার করে দিস। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন চল। চলি কি রে? আয় বস, তোরও দিনমান খাওয়া হয়নি, আমারও হয়নি। আয় একটু বাবার সেবা করে যা। ওদিকে বাড়িতে বসে আছে, আর আজ শরীরটা ভালো লাগছে না। এত রাত্রে বসে আছে আর আদিক্ষেতা করিস না। আয় বস। আর শরীর জ্বর ব্যথা সব ভূত পালাবে বাবা, এ হচ্ছে ভূতনাথের পেশা। আয়। আমি বসছি ঠাকুরদা, কিন্তু আজ আর এসব। মনে ছিল বিরাজ, কিন্তু চারিদিকে কিরকম অসুখ তা তো জানো না। তুমিও জানো না, জানলে খালি পেটে রাত দিন টোটো করে ঘুরে বেড়াতে না। হ্যাঁ, আমি 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 খেয়েছিলাম বিরাজ। হ্যাঁ, গোপাল ঠাকুরকে দেখতে যাবার ছুতো করে নারায়ণ ঠাকুর তার গাজার করতে টান মার। গাঁজা আমি খাইনি। চোখ লাল হয়ে রয়েছে, তোমার মিথ্যে কথা। ঘরে আসি দেখো গে। কি মুশকিল, কিছু না, চোখ গুলো এরকম লাল হয়ে গেল কেন? হ্যাঁ বিরাজ, বিশ্বাস করো, আমি বলছি গাঁজা খাইনি সারাদিন। ওসব তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দিই তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। কি তোমার গা যে পুড়ে যাচ্ছে? হ্যাঁ, কি যে করো তুমি? চলো ঘরে চলো। দিদি, ও দিদি। কিরে মহিনী, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, তুমি এখন খুব ভালো আছি। ভেবেছিলাম মায়ের দয়া, তা নয়। মায়ের পুজো দিয়ে এসছি। ভালো করেছ। ওকে পথ্যে দেবো, হেসেল মুসুর ডাল দিতে বলিস, আর মাছ আনতে বলিস। মাছ পান 3 দিন সকলের খুব কষ্ট হবে। যা যা যা। আরে কই গো, একটা কথা বললে সময়। আরে কি হলো কি? এই তো, এই নাও। দাও 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 দাও। যাও, চাইলুম পান বাতাসা। ওই মা শীতলার প্রসাদ। ওরে বাবা, কাল প্রথম তো হতো। না না, বসতে হবে কেন? কবে? দাদার অসুখ করেছিল, আজকে উনি পড়তে পেলেন। দিদির এই 3 দিন যে কি দুশ্চিন্তায় কেটেছিল। শুধু সব কাটে বাড়াবাড়ি, বুঝেছো? গায়ে একটু তাকলো দিয়ে তাকলো আমি বসুন তো বাস, গোষ্ঠী শুদ্ধ 3 দিন ধরে মাছ আর পান বন্ধ করে দিয়ে মাসে বেলার পুজো নেকামি। মা গো, মা মা গো। কি বিড়বিড় করে বকছো তুমি? আবার তোমাদের দুটো বলেনি, ওটা বলবো। পান নিয়ে আসো না, না রেডি করতে হবে। সব করে যাও। দাদাকুর, তুমি একবার না দেখলে আমার সীমাতার বাজবে না দাদা ঠাকুর। আরে গায়ে কি খুব বেরিয়েছে? সে আর কি বলবো দাদা ঠাকুর, মাঝে না একেবারে ঠেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন শোন, তুই এখন যা, তুই যা, আমি পরে আসছি। শোন, ফিরে গিয়ে ওই শ্রীমন্তর মুখে ফোঁটা ফোঁটা জল দিবি, দেখি যেন গলা শুকিয়ে না। হ্যাঁ, আমি যাচ্ছি দাদা ঠাকুর, তুমি অফিসে এসো। হ্যাঁ। তোমার পায়ে ধুলো না পেলে সে বাজবে না। কি করি বল দেখিনি যদু? বিরাজ বউকে বলে কোন রকমে এই চণ্ডী মণ্ডপে এসে বসেছে। এখন যদি আবার ওই মতির ওখানে যায় তাহলে তো। না 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 বাবু, আপনার যাওয়াটা ভালো হবে না বাবু। দাদা, ও দাদা, ডাকছি শুনতে পাচ্ছ না? কই রে, না তো। বৌদি বকাবকি করছে, সেই কখন চণ্ডীমণ্ডপে এসে বসেছো, তাই বলে এতক্ষণ? এরপর শরীর খারাপ করলে তোমাকে বাড়ি গিয়ে শুতে বলছে। যদু, এ গরিমতি আমার খুব লক্ষ্মী জানো, ভারী চালাক। আমার একটা কাজ করবি দিদি, আমার এই চাদরটা আর ছাতিটা চুপি চুপি নিয়ে আসতে পারে? আমি পারবো না। বৌদি মেঝেতে শুয়ে দরজার দিকে মুখ করে কি সব জানি লিখছে। তুই এত ভিতু? না না বাবা, আমি পারবো না, পারবো। এত চিঠি কাকে লিখছো গো? মামা মামিকে। ওরাই তো খবরাখবর নেন। বাড়িতে এত বড় একটা অসুখ গেল, সব খবর দিয়ে আমার তো একটা চিঠি লেখা উচিত, কি বলো? যাও শুয়ে পড়ো। সত্যি তোমার মতো এমন কর্তব্য পরায়ণ, এমন দয়া মায়া, এত স্নেহ মমতা। চুপ করে তো একটু লিখতে দাও।
চুপ করবো কি, একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? একটু আগে মতি মোড়ল এসেছিল, বড্ড কান্নাকাটি করছে। আমি না গেলে শ্রীমন্ত নাকি বাঁচবে না। একটু ঘুরে আসি। এই রোগা দেহ নিয়ে তুমি যাবে? কি করবো বিরাজ, আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। কথা দিলে কেন? তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একার? ওতে কারোর কিছু বলবার নেই? তুমি যা ইচ্ছে তাই করতে পারো। না, তার কান্না দেখলে তুমি... তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখার লোক সংসারে আছে কি? পুরুষ মানুষ এমনি বটে। 3 দিন 3 রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালাম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চললো। বিরাজ, বিরাজ শোনো। না, আমি শুনবো না। শোনো বিরাজ, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, আর এই রোগা দেখুনি উনি রুগী থাকতে চললেন। শোনো বিরাজ, আমার কথাটা শোনো। না, শুনবো না। আমি তোমাকে যেতে দেবো না, তা তুমি যত তর্কই করো না কেন। চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ, শো। আমি শরবত নিয়ে আসছি। জানাই একটু মাইনাসে ছিলি তো, তার উপায় নেই। নাও, এই শরবতটা খেয়ে নাও। হ্যাঁ কর, হ্যাঁ কর, এটুকু খেয়ে নে। হ্যাঁ, ভয় নেই মতি, ভয় নেই, তোমার ছেলে ভালো হয়ে যাবে। জানি তোমার পায়ের ধুলো জিগালে পড়েছেন, ও সীমন্ত আমার আর ভয় নেই। মায়ের চলে আমার তারা আছে, কেমন? দিদি, কি রান্না হবে? কিছু ভালো লাগছে না, যা ইচ্ছে তাই কর। শোন, ঠাকুরপো বাড়ি ফিরেছে? না, ওর তো ফিরতে দেরি হবে। আর আজকাল তো রোজই দেরি হচ্ছে। কি নাকি কি গন্ডগোল না কি সব হয়েছে, তাই জন্য আজকে সব মিটিয়ে টিটে তারপর আসবে। হয়েছে ভালো, ঘরে কারোর মন নেই। দেখলেন তো, যা ভয় করেছিলাম তাই হলো। যদি সত্যি সত্যি ভয় কি, ভয় কি, সব ঠিক হবে। আর কবে ঠিক হবে? আপনাকে যখনই বলি তখনই বলেন সময় হয়নি, হবে হবে হবে। আমি বলছি এখন সময় হয়েছে। কি? এদিকে এসো, কানে কানে দুটো মন্তর দিই। এই ভদ্রলোকের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি বৈষয়িক কাজে আটঘরায় এসেছিলেন, আমি খবর দিয়ে আনালাম। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। এর ছেলেটি FA পাস, ভারী সুপাত্র, আমার খুব পছন্দ। তোমার বোন পুঁটির সঙ্গে যদি বিয়ের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন ঠিক করে ফেলতে পারেন। কিন্তু আমরা কিরকম লোক, পাত্র হিসেবে আমার যতীন আপনার মনোমতো হবে কি না? এই কবরেজ মশাই অভিজ্ঞ লোক, ওর চাইতেও কি এসব ব্যাপার আমি ভালো বুঝবো। হ্যাঁ, তাহলেও দেনা পাওনা বলে একটা ব্যাপার আছে তো। সে উনি যা বলবেন। কিন্তু আপনি আবার সেসব পেরে উঠবেন কি না? কেন আপনি এই কথা বলছেন কেন? আমার পুঁটি ভালো হবে আর আমি সেটা করবো না? আমাকে পারতেই হবে। যে পুঁটি কোনো মহাজন আলোর ফলন যখন হয়নি, ঠিক আছে।
ঘরে এলে মনোহর নমো 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 মোর ঘরে এলে মনোহর রাবণ মেঘে নাচে নাটক রাম ধাম রাম ধাম রাম ধাম মোর ঘরে এলে শিয়ারে বসে চুপি চুপি জমিলে নয়ন শিয়ারে বসে চুপি চুপি জমিলে নয়ন মোর বিকচিল আবেশে তনু বিকচিল আবেশে তনু নিকটম নিরুপম মনোহর ঘরে এলে মনোহর মোর ফুল বনে ছিল যত ফুল হরিদানি দিনু ঢাল দেবতা মোর দেবতা মোর দেবতা মোর হায় নীলে না সে ফুল হায় নীলে না সে ফুল ছিছিবে ফুল নীলে তুম পাখুলি মুসুমুদ আপনে কি যে করেছি তাই দিয়াছ চলে জাগিয়াকে যে রাতি দেবতার প্রিয়তম 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 ঘরে এলে মনোহর কে বড় এখন এখানে বসে আছিস তোর তাবুতে যেতে বললাম না আয় আয় শিগগির বাবু এসে গেছে শিগগির আয়, শিগগির আয়, শিগগির আয়। দেখেছি দেখেছি নায়ব মশাই, এবারে উঠুন। দে না বেটা দে না এই তাবুতেই থাকতে আগে সেই মতোই তো হুকুম দিয়েছিলাম। কি তাই না রাখা ওরে? আগে হ্যাঁ বাঘের ভয় নেই তো? না, বাঘ নেই, তবে শেয়াল আছে। পাড়াঘাট তো নজরের বহরটা দেখেছেন নায়ব বাবু? এত ছোট নজরই আসছে না
মনটাই খারাপ করে দিলে। আগে এরা সব গরিব প্রজা, কাল থেকে বত্রিশনোরা সব আসবে। তাহলে কিছু প্রাপ্তি যোগ আছে বলছেন? আগে হ্যাঁ। নায়েব মশাই আমার আগের মালিকদের আমলে হাঁসের 2 বিঘে জমি পর্চা দিয়েছিলেন, তখন নাম জারি করানো হয়নি। এই নজর বলুন সেলামি বলুন, এর বেশি আর সাধ্য নেই। দাসী বান্দিগিরি করে চলে। কোন বাড়িতে কাজ করো? ঠাকুর বাড়ি। কোন তরফ? বড়। তার তো শুনেছি হাড়ির হাল, জোত জায়গা বেচছে, তবু ঝিদাসি কেন? মাইনে দেয় না অন্য কোনো ফিকির আছে তোমার? মাইনে আছে বই কি বাবু, কম? তাহলে চলে কি করে? বলো বলো, আচ্ছা কি? ওর নায়েব মশাই যখন আগেই তোমায় পর্চা লিখে দিয়েছেন, তখন ও 2 বিঘে জমি তুমিই পাবে। দাঁড়াও দাঁড়াও, যাবার আগে বলে যাও এখন চালায় কে? সত্যি তো? এ আর চালায় বাবু, বয়স হয়েছে, এই দুঃখ কষ্টের ধান্দা করেই চলে। তা তো বটেই, বয়স তো হয়েছে, তবে এত দুঃখ কষ্টের মধ্যে কোন বুড়ো মিন সে তোমায় চন্দ্রহার দিয়ে সাজালো, তার নামটা বলে গেলেও পারতে। সবই বুঝবে, ভবিষ্যতে আমাকে দোষারোপ করো না। বন্ধক দিতে দিতে তোমার ভাবনা সদা বন্ধক পড়ে যাবে। তাও তাতে আমার দুঃখ নেই। বুঝলে মহাজন, আমার হরিমতির বর যতীন গো, যতীন এবারে ওই মেডিকেল স্কুলে ফাইনাল পরীক্ষা দেবে। তাই ভাবছিলাম যে এই কটা মাস যদি কোনো রকমের টাকাটা যোগান দিতে পারি, তাহলে কুটুম বাড়িতে আমার মুখটাও থাকে, ছেলেটাও ডাক্তার হয়, আর এবারে পুজোয় আমার হরিমতিও আসতে পারে। শ্বশুরটা যে এত অর্থপিশাচ তখন বুঝতে পারেনি। এই দেখো না, এই গত 2 বছর খরা জন্মার জন্য তত্ত্ব করতে পারেনি বলে আমার পুটিকে পাঠায়নি। যাক যাক, আমি যে যতীনের পড়ার টাকাটা দিতে পারছি, এটাই আমার শান্তি। তো আমার যা শান্তি, টাকার পর টাকা নিচ্ছ, এদিকে সুদও দিচ্ছ না, আসলে দিচ্ছ। পাবে দেখলে না এই গত 2 বছর কিরকম। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও, তাহলে আমি তোমার আদালত দেখাবো। একটা ভালো বুদ্ধি দিয়ে শোনো, জমির উপর ভরসা না রেখে শিষ্য জয়মানদের বাড়িতে যাও, পুজো পার্বণে কিছু প্রণামে নিয়ে এসো। ভাবছি কিন্তু বেরো দিকে। তা বটে, কিন্তু বউটাকে একলা ফেলে দূর তাকে তার মামা বাড়ি পাঠিয়ে দাও। চেষ্টা করেছিলাম দুবারই ছুতনাটা করে গরু গাড়ি ফিরিয়ে দিবে। তুমি তো জানো বিরাজকে, ও আমাকে ছেড়ে এক পাও কোথাও নড়বে। তবে স্বামী স্ত্রীতে বড়দের উপর নির্ভর করে ধার করে ভগ্নিপতি বাবাকে টাকা পাঠাও, আর আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবো কবে বৃষ্টি হবে। আয় টায় না করে ধার করে করে সংসার চালাও। না সংসার খরচের থেকে দিনা, ওসব বিরাজ সামলায়। হ্যাঁ, কি পাগল মতো দাদা বলছো? সে মেয়ে ছেলে টাকা পাবে কোথেকে? তা তো জানি না, তবে সত্যি বলছি। যাকে ওসব আমার জানার দরকার নেই, তোমার কত দরকার বলো। 100 হ্যাঁ, এইসব শুনো। হাঁসগুলো দাও, মগরার গন্ধে পেছনের পাখানে যেতে কোনো সন্ধে হয়ে যাবে। ইচ্ছি তুলসী, চারদিকটা একবার ভালো করে দেখুন, কেউ দেখতে পেলে পাঁচটান করবে যে বিরাজ গো চাড়ার মেয়েদের মতন মাটির ছাদ তৈরি করছে। অসম্মান, সে তো সত্যি। কি দুঃখের জ্বালায় যে তুমি এ কাজ করছো তা তো কেউ বুঝবে না। দিনে 8-10 আনা মজুরি না হলে যে তোমার হাড়ি চড়বে না, খোঁজ তো কেউ রাখবে না। তবে এও বলি মা, তোমার হাতের ছাতের কাজ এত ভালো যে রাতে এ কাজ লুকিয়ে না করে যদি দিন ভোর এ কাজ করতে পারতে,
তাহলে দিনে 1.5 টাকা 2 টাকা রোজগার তোমার ছাড়াই কি? চুপ চুপ, সুন্দরী এদিকে আসছি। ঘরের পাট শেষ হলো, যাই এবার বাসন কটা ধুয়ে নিয়ে আসি। ঘরে তো চাল বাড়ন তো দেখছি, আজ বোধহয় আর বাঁচতে টাচতে হবে না, কি বলো বৌদি? হ্যাঁ, ওসব কাল সকালে হবে। তুলসী যাচ্ছে মগরারগঞ্জে, ও চাল নিয়ে আসবে। মা গো, অতগুলো গোলা, আজ তোমার ঘরে চাল বাড়ন তো? সে কি আজ থেকে রে তুলসী? কি করে যে দিন চলছে তা একমাত্র অন্তর্যামী জানেন। নইলে তোদের আয় ভাগ বসাই। যাক, 10 ধরা ছাঁচ কত পাবো রে? 16 আনা তো বটেই। তাহলে 10 আনার চাল, 4 আনার ঘি আর 2 আনার আনাজ নিয়ে আসিস। এবেলা ভাত ছাড়া পাতে দেবার মতো কিছু নেই। তবে আর দেরি করো না, ছাঁচগুলো আনো, এখানেই আছে। আসলে বিবি সাহেবের পাড়াগাঁ ভাল লাগছে না, বুঝতে পারছেন, তাই অসুখের ছুতো আর কি। তবে আজ সকালে যেই বলেছি কলকাতা পাঠিয়ে দেবো, অমনি অসুখ ভালো হয়ে গেছে। তাহলে মানে আপনাকে তো চলে যেতে হবে, আমি যাবার ব্যবস্থা করি। আমার তো যাওয়ার উপায় নেই। আমি হচ্ছি সারা রামচন্দ্র, বুঝতে পারছেন, পিতৃ আদেশে বনবাস। হ্যাঁ, আমাকে এখানেই থাকতে হবে। তবে বিবি সাহেব হচ্ছে, বুঝতে পারছেন, শহরে পাখি তো, উনি কেন ম্যালেরিয়ায় ভুগতে এখানে থাকতে যাবেন বলুন? হ্যাঁ, তা তো বটেই হুজুর, কিন্তু হুজুর আপনার তো তাহলে বড্ড কষ্ট হবে। কেন, গায়ে কি পাখি নেই? আছে হুজুর, কিন্তু তারা সব আচার পাখি। গাবলি মশাই, আগে আমি শিকারি লোক, বুনোই হোক আর খাঁচারি হোক, আপনি আপনি একবার শুধু আমাকে দেখিয়ে দেবেন, তারপর দিন রাত বন্ধু মেয়ে ঘুরতে আর গোলাগুলির আওয়াজ, আমরা নিরীহ মানুষে আটকে উঠে মরি। ইস, কতগুলো ভাঙলো আর কি ক্ষতি হলো তোমার কে জানে। সবই আমার কপাল দোষ। আমার কপাল দোষ না হলে মাটির ছাঁচি বা করবো কেন? আর এমন উৎকোচনির উৎপাতে তা ভাঙবেই বা কেন? তুই আর দেরি করিস না রে, এগুলো সব নিয়ে যা। যদি কিছু আস্ত থাকে তো বেচিস। আর আজ রাত্রে আমি যেমন করি হোক আবার ছাঁট করবো, কাল সকালে সে নিয়ে যাস। ও মা, বৌদি যে দাঁড়িয়ে কেন? গুলির আওয়াজ হলো তাই। জমিদার রাজেন বাবু পাখি শিকার করে? তা করে করুক, তবে আওয়াজটা দিনের দিন আমার ঘরের দিকে এগিয়ে আসে। তাহলে বাবাজি, ওই নীলাম্বরের বিরুদ্ধে উচ্ছেদের মামলাটা দায়ের করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। যে কথা কিন্তু আছে, মনে আছে তো, ভদ্রাসন ক্রোপ করলে বাড়িটা আমাকে দেবেন। দেবো দেবো, তুমি মামলার খরচটা যে তুমি দেবে। হ্যাঁ, সে তো ঠিকই আছে। তো টাকাটা কবে আমরা দিতে হবে? সেই জন্য তো এলু, আজকেই চাই, এখন এখন আবার কি হবে বাবাজি? বুঝতে বলছেন, হ্যাঁ, একটা কথা কিন্তু আপনাকে দিতেই হবে। বলো বলো। দেখবেন এটা যেন 5 কান না। ছি 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 ছি, ভাইয়ের সম্পত্তি ভাই বেনামে ডাকবে, এটাকে প্রকাশ করার কথা বাবা। হ্যাঁ, টাকাটা দাও। দিদি, ও দিদি, কি একবারটি এদিকে এসো, আমি মোহিনী। কিরে মোহিনী, এত রাত্রে ডাকছিস কেন? বর ঠাকুর এখনো বাড়িতে ফেরেননি না? বর ঠাকুরের নামে না নালিশ হবে, সমন বেরোবে, ওরা সব রাজ্যকে পরামর্শ করছে। দিদি, দিদি কি হবে দিদি? নালিশ, সমন? ও, ভুলু মুখুজ্জে টাকা পাবে তাই হয়তো নালিশ করেছে। ভয় কি? কিসে ভয় আর কিসে নয় অত আমি বুঝি না। কোনোদিন তো তোমার সঙ্গে আমি বেশি কথা বলিনি।
তার যোগ্য আমি নই। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের বিপদ হবে। দিদি, ছোট বোনের একটা কথা রাখবে তুমি? কেন রাখবো না বোন? এই এই হারটা তুমি নাও, এটা বিক্রি করে হোক, বাঁধা দিয়ে হোক, মুখুজ্জি সব টাকা তুমি শোধ করে দাও। না না, তা হয় না। কেন হয় না দিদি? এই হারটা মা আমাকে মরবার সময় দিয়ে গেছেন, কেউ কখনো দেখেনি, কেউ জানেও না। দিদি, দিদি তোমার পায়ে পড়ে তুমি এটা নাও। শোন ছোট, স্বামীর কথা শোনাই তোর ধর্ম, তার বিরুদ্ধে যেতে আমি তোকে মানা করছি। তবে তোর আজকের এই কথা তোর মরণকাল পর্যন্ত মনে থাকবে। ধর্মকর্ম আমারও আছে দিদি, মরণকালে আমি কি জবাব দেব? আমি সবাইকে এতদিন চিনেছিলাম, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি ছোট বউ। তবে মরণকালে তোমাকে কোনো জবাব দিতে হবে না। অন্তর্যামী ভগবান আজ নিজেই সেটা লিখে রাখলেন। সুন্দরী, 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 ও কি আমায় ডাকছিলে? ঘাটের ধারে কি একটা লোক ঝোপের পাশে দাঁড়িয়ে আছে, মানা করে দিকে বলবি যেন আমাদের বাগানে কোনোদিন না ঢুকে। কে রে আর হাওয়াতে মুখ পোড়া মিংসে দাঁড়া, দেখাচ্ছি মজা। পোড়া মিংসে? ও মা, বাবু আপনি? ওটা তোমার মনির বাড়ি? হ্যাঁ বাবু। আজ রাত্রে একবার তাবুতে আসতে পারবে? কেন বলবে না? দরকার আছে। যারা রোজিত খরচা করে টাকা সাহস হচ্ছে না রাজা বলছে। যারা তুমি দিচ্ছে তো মার্কিন মান বাইরে থেকে যতই নরম দেখা, ভেতরের প্রকৃতি এমনি রাখবে। তুমি নিয়েছিলেন আমার লোক টাকা হয় না। তুই ভয় নেই বাবু, আমি তো চুপ করে থাকি। কিন্তু আমিও আর চুপ করে থাকবো না। কিন্তু মাসের পর মাস পুজো, বড় জোর কালী পুজো, তার ভেতর আমার লোক হয়ে আমি বিরাট করতে চাই। আপনি রেগে গেছেন দাদা, ওই ওষুধ থেকে চুপ করে খেয়ে করলে মনটা শান্ত। এতে আর নেশা হচ্ছে না, এর থেকে বড় নেশার দোকান আমাকে দিতে হবে। বিরোধী ধরে কখনো হাত করাই বিরাট বউ আমার নজরে এসেছে, তাকে আবার চাই। যদি তাকে না পাই তাহলে তোমাকে আমি শেষ করছি। এরপর হয় শাস্তি। পাকা বাড়ি করে দেবে, গা ভরে গয়না করে দেবে, নীলু ঠাকুরের দুবেলা অন্ন বস্ত্রের ব্যবস্থা করে। এইসব কথা তোর সঙ্গে হলো? হ্যাঁ বৌদি, আর সর্বক্ষণ তোমার কথা। তোর আঁচলে বাঁধা নোট কোথা থেকে আসে এখন আমি সব বুঝতে পারছি। বেরিয়ে যা, তোকে আজ আমি জবাব দিলাম। তোর ছোঁয়া জল পায়ে ফেলতে আমার ঘেন্না করে, ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। এই হাতে তুই টাকা নিয়েছিস? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। সুন্দরী,
এই সুন্দরী, সুন্দরী, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। বেশ করেছো, কিন্তু গেল কোথায় সে? বলছি না তাড়িয়ে দিয়েছি। কি হলো, না খেয়ে চললে কোথায়? পারে কি জন্যে? কেন, নজরে পড়েনি তোমার? খিড়কির ঘাটের সামনে সারাক্ষণ মাছে মেতে বসে থাকলে মেয়ে ছেলেরা ঘাটে যায় কি করে? এতে তোমাদের অসুবিধা হচ্ছে না? নদী তো আমাদের একলার নয়। কিন্তু ঘাট তো আমার, আমি যাচ্ছি বলতে। শোনে ভালো, আর তা নাহলে ওই সমস্ত মাছ ফাটা আমি টানতে নেই। শোনো, কি বলো? সে জমিদার, বড় লোক, ও, বড় লোক বলি সব সইতে হবে? যাদের দুবেলা খাবার সংস্থান আচ্ছা, নেই। দিন রাত্রির খাবার খোঁটা দেওয়া কেন বলো দেখিনি? বলি কোন দিন তোমার দুবেলা ভাত জোটেনি? কি করে যে দুবেলা ভাত জুটছে সে শুধু জানি আমি। শোনো, এই নিয়ে যদি জমিদারের সঙ্গে তুমি ঝগড়া করতে যাও তো আমি বিষ খেয়ে মরবো। রে ইয়ে, পিতু, পিতু, দাদা, এই যে, আচ্ছা বলতো এটা অন্যায় নয়? কিসের? আমি রোজ রোজ পোস্ট অফিসে গিয়ে ফিরে আসছি। এই পুঁটির শ্বশুরের উচিত নয় আমার চিঠির উত্তর দেওয়া? এই কথা? কথা এই বটে, আমি মুখুষ্ট লোক বলে আমাকে অগ্রাহ্য করছে, কিন্তু জানে না তো পুঁটির আর এক ভাই উকিল হাকিমের সঙ্গে দিনরাত ওঠা বসা করে। একটা চিঠি লিখতো, বেশ শক্ত দেখে একটা আইন দেখিয়ে দিবি, আর এও লিখে দিবি যে শিব ঠাকুর। আহা, তার মনটা বোঝো দিদি। বোনকে দেখার জন্য তার মনের মধ্যে তাই বলে আমাকে বলবে না? পুরুষ মানুষ তো ভেবেছে বোনকে দিচ্ছে বলে তুমি যদি ভুল বুঝে রাগ করো। কিন্তু মানা আমি করেছিলাম মোহিনী। আমি জানতাম এমন গরিবানা তত্ত্ব পাঠালে তারা অপমান করবে। তাই যখন চেয়েছি অপমানিত হয় তখন আমার রাগ হয়। রাগ করি আমি ওরই জন্য আমার যত দুঃখ। তুমি কি পাগল হয়ে গেলে যে পুজোর কদিন এই ফাঁকা মণ্ডপে বসে দিন রাত চোখের জল ফেলছ? মা এলো না বিরাজ? সে তো ভালোই হয়েছে। তোমার দুঃখের সংসারে কি দিয়ে মায়ের পূজা করতে? হ্যাঁ, অভাবী ছেলের কাছে মা আসেন না, আর তাই বোঝা অভাবী দাদার কাছে ওরাও আমার পুটুকে পাঠালো। সে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। কি দরকার এই দুঃখের মধ্যে ওদের টেনে আনা? আমার আমার ঘর মণ্ডপ সব খালি, তার আমার ভোজনও নেই, পুজোও নেই, বিদায় বিসর্জন নেই। ভালোই হচ্ছে রে, বল না, বল, ভালোই হচ্ছে না? বল না বিরাট। এই তো ভোর হয়ে এলো, কাক ডাকার আগে ঘরে গিয়ে ঢুকবো। কি বলো দিদি? হ্যাঁ, তুমিও বলো, কাক পক্ষেও টের পেলো না। কি করিস ছোট? দিদি দাঁড়াস নে ছোট, চলে আয়। আয়, ভয় কি?
আপনি ভদ্র সন্তান, জমিদার, এই কি প্রবৃত্তি আপনার? প্রবৃত্তি? আমি তো শুধু দাঁড়িয়ে আছি। ওটা মেয়েদের খাট। জানি। জায়গাটা আমার। তাও জানি। জানেন যদি তো এখানে এসেছেন কেন? লজ্জা করেন আপনার? লজ্জা থাকলে কি দিনরাত ঘাটে বসে কাটিয়ে দিতে পারতাম? লজ্জা আমার নেই। আপনি যে কত বড় ইতর তা ওই খাটের ওই মাচার প্রত্যেক কাঠের টুকরোটা পর্যন্ত জানি। আমিও জানি। বোধহয় আপনার মা বোন নেই। অনেকদিন আগে আমার ঝিকে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাতেও দেখছি আপনার অপমান হয়নি। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে মান অপমান সব ভুলে গেছি। সাবধান, আমার স্বামীকে আপনি চেনেন না। চিনলে কখনো এ মুখ হতেন না। আপনাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এখানে এভাবে এলে আপনার কপালে অশেষ দুর্গতি ঘটবে। বউটা কার সঙ্গে কথা কইছিলেন? জমিদার বাবু না? এত বড় আসপত্তা মেয়ে মানুষের 1000 বার করে বারণ করেছি, 1000 বার করে বারণ করেছি যে কাটে যাবি না, কাটে যাবি না। কেন গিয়েছিস? হ্যাঁ, কাটে গিয়েছিলি ফলানে মেয়ে মানুষ তোরা কাটে গিয়েছিল পরপুরুষের রূপ দেখে সোহাগ করতে। মুখে চামড়া ছিল তোমার কথা বলে, হ্যাঁ মুখে চামড়া ছিল দেবো বেবুসে বদমাই। এত বড় আসপত্তা মেয়ে মানুষের 1000 বার করে বারণ করেছি, মুখে 1000 বার করে বারণ করেছি। মেয়ে মানুষ কথা কর, বেবুসে কথা কর। বৌমা যাও তোমার বেশি কাজে যাও। বৌমার সামনে তোরা অপমান করবে না, কিন্তু একটা কথা জেনে রাখিস যে আমি যতদিন এই বাড়িতে আছি সব চলবে না। ওই যে হাত দিয়ে সত্যি সাথে বউকে ঠেঙাবি সে হাতটি ধরে আমি ভেঙে দেবো। কিন্তু কেন মেরেছি তুই জানো? জানতে চাই না। না তা চাই, পরকে শাসন করবার আগে ঘরকে শাসন করো আগে। কি বললি? হ্যাঁ ঠিকই বলেছি। জমিদার রাজে বউ যে নাম করা লম্পট সে তো বিশ্বসূত্র লোক জানে। তার সঙ্গে আজ বউ তার আধ ঘন্টা ধরে গল্প করে। তাই যদি হয় তাহলে কি করে জানলি যে কথা কইবার দরকার ছিল না? তা তো জানি না দাদা, তবে এখন বুঝতে পারছি যে ছোট বউকে মারা আমার উচিত হয়নি। কেন? ছোট বউর জন্য তার ঘাট তৈরি হয়নি, আর জমিদার বাবু ছোট বউর জন্য ঘাটে আসবে না। দাদা কিন্তু মারবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস তুই তো যে আজ গুরুজন সম্বন্ধে যে কথা বললি ভগবান তো ক্ষমা করবে না। তো ভাগার হ্যাঁ হ্যাঁ, বাপের বাড়ি তোমাকে যেতেই হবে, জিনিসপত্র সমস্ত গুছিয়ে রাখবে। দেখো, কদিন ধরে দিদির শরীরটা ভালো যাচ্ছে না, রোজই তো দিদির জ্বর হচ্ছে। আর তাছাড়া আমার জন্যই তো দিদির এই লাঞ্ছনা। আমাদের যাওয়াটা ঠিক হবে না গো। আর আমার লাঞ্ছনাটার কথা তোমার চোখে পড়ে না? আমি আমার স্ত্রীকে শাসন করতে পারবো না, না? রমনাকে ছাড়ো, আমি আজ গরুর গাড়ি ঠিক করে আসবো, কাল সকালে আমরা রওনা হবো। তারপর বলে মুখে চিঠি দেবে, একটা নিষ্পত্তি হবে, তারপরে এই বাড়িতে আসবো। মনে রেখো। আবার এসেছিস কেন? কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি, কদিন থাকবো, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। তুমি ওকে ক্ষমা করে দিদি। যে তোকে নিত্য অপমান করে, মারে, তার হয়ে তুই ক্ষমা চাইতে এসেছিস? তুই লজ্জা করে না? দিদি, দিদি তুমি ওকে মাফ করো। তুমি ওকে মাফ না করলে ওকে যে কেউ রক্ষা করতে পারবে না দিদি। কি করছিস ছোট? আমি মাফ করেছি। ও তো সন্ধে বাতি দিতে দে। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে। আমি জানি দিদি, তুমি আমাকে খুব ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা না করে পারো না।
কি করেছি? কদিন থেকে কথা কও না যে করো। যে পালিয়ে বেড়ায় তাকে আমি কাছে রাখি না। ঠাকুরপোর কথা তাহলে তুমি বিশ্বাস করেছো? তাহলে ওই হতভাগাটার মতন আমাকেও শাসন করলি না কেন? কাছে আয়, ছেলেবেলার মতো কানটা আর একবার মলে দিই। কিন্তু তাকে কি বলেছিলাম জানো? আসতে বারণ করে দিয়েছো, তবে কথাটা আমাকে দিয়ে বলালেই পারতে। তোমাকে দিয়ে? তুমি নিষেধ করেছিলে বলে এতদিন আমি তাকে কোনো কথা বলিনি। গত দুদিন ধরে আমি তাকে ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছি। কেন? তার টুঁটিটা ছিঁড়ে দেবো বলে। না না, এই নিয়ে তাকে একটি কথাও বলতে পারবে না। কেন? আমি স্বামী, আমার কি একটা কর্তব্য নেই যে? স্বামীর অন্য কর্তব্য আগে করো। কি কর্তব্য করি না? সংসারে আয় করো না। কি কি বললি তুই? আজ টাকাটাই তোর কাছে বড় কথা? হ্যাঁ, টাকাটাই বড় কথা। তাই না লোকে যেচে এমন অপমান করতে সাহস পায়। যাচ্ছি জগৎপুরে, তোকে আমি টাকায় ভরিয়ে দেবো। তারপর দেখছি যারা আমার অভাবের সুযোগ নিয়ে আমাকে অপমান করতে সাহস পায়। আমি কাউকে রেহাই দেবো না, এই কথা জেনে রাখিস। তুমি আমার কথা ভুল বুঝেছো। আমি ঠিকই বুঝেছি, আমি নিজের অবস্থাটা বুঝে তবে যাচ্ছি। ওগো দিও না, ফিরে এসো। আমার শরীর ভালো নেই, আমার কিন্তু জ্বর। একে করলে দিদি, উনি যে চলে গেলেন। আমার কপাল, উনি যে না খেয়ে গেলেন। আমি তা কি করবো? তুমি তো খেতে ডাকলে না, মাথার দিব্যি দিলে না। এমন তো তুমি কখনো করো না দিদি। দেখবি কেন এমন করলাম? দেখ দেখ কি খেতে দিই। সামনে ধরে এই খেতে দিতে কোনো মেয়ে মানুষের প্রাণে সয়? যে স্বামীকে দুবেলা দুটি পেট ভরে খেতে দিতে পারি না, সেই স্বামীকে নিজের মান অপমান নিয়ে শত্রুর মুখে এগিয়ে দিতে সাধ হয়? না খেয়েছে, ভালোই করেছে। শিষ্য বাড়িতে খাবার অভাব নেই, রাগ করে যে না খেয়ে চলে গেছে, ভালোই হয়েছে। আমার লজ্জা পেয়েছে। দিদি দিদি, তুমি কি দুঃখে কষ্টে পাগল হলে ভালো হতো। এই আর আমি সইতে পারছি না, এর চেয়ে মরাও ভালো। দিদি দিদি দিদি, তোমাকে আমি এমনি করে একা দুঃখ সইতে দেবো না। আমি ফিরে এসে ছোট, আমার দুঃখের কপাল, আমাকে জড়িয়ে তুই চলিস নি। বরং আমি বলে তুই ফাইল করিয়ে দিস। আর পারিস তো ওকে দুটি পেট ভরে খেতে দিস। অনেকদিন পেট ভরে খেতে দিতে পারিনি, এই দুঃখ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। ওটা 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 ওরা নিচে আমার ও গেল কোথায় এই সময়তে? আরে মোহিনী, মোহিনী, কি? কোথায় গিয়েছিলে? যাইনি, যাচ্ছিলাম। যাচ্ছিলাম? অনুমতি আনতে যাচ্ছিলে? তাহলে বেড়াটা দেওয়া হয়েছে কেন? ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো অনুমতি নেবার দরকার নেই। চলো। দেখো দিদির না খুব জ্বর এসেছে, মুখে জল দেবারও কেউ নেই। তাহলে আর ভাবনা কি ছিল? বাজে কথা, বাজে কথা। এত যদি বিষয় বুদ্ধি থাকতো তাহলে আজ এই অবস্থায় এসে পৌঁছাতাম না। দেখো গে কোথায় মরা পোড়াতে গেছে কিংবা কীর্তন গাইছে না, তো গাঁজা খাচ্ছে। যার দায় তারই যদি হুঁশ না থাকে, আমরা কি করবো? আমাদের কি দায়? চল চল তাতে চল। তার মানে তো বুঝুন হুজুর, আপনি কি বলতে চাইছেন? হুজুর আমি বলে আজকে রাত্রে যদি লোকজন দিয়ে ওর পরিবারকে আপনার কাছে না তুলে দিতে পারি, তাহলে হুজুর আমার নাম লোক দিয়ে তুলে আনতে হলে আমি পারতাম, করা নয়। আজ থেকে 3 দিনের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি পারেন
রাজনৈতিক ক্ষমতা দিয়ে যদি শেষের ছায় আসে তাকে আমি মাথায় করে রাখবো। আর যদি কেউ জোর করে জুলুম করে তাকে ধরে বেঁধে আনে তাহলে তার আপনাকে নাইবি থেকে মানুষ জবাব। কি বলছেন হুজুর? নায়েব লোকটি তার মান রাখতে জ্ঞান শূন্য হয়ে যায়, তাকে নায়েব রাখা আমি যুক্ত মনে করি। হুজুর আমার কোনো রক্ষিতা নেই আগে না। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দরকে পাই আপনার চাকরি ছেড়ে নিচ্ছি বলে মেয়ে মানুষকে যান। কত দেরি রে, তোর বড় কষ্ট কিছু জানাস? দুদিন দুরাত ঘুম নেই, খাওয়া নেই। মতি, হ্যাঁ এই যে দা ঠাকুর ধরো, একটু চাঙ্গা হয়ে নাও, নইলে শরীর বইবে না। যখন শিষ্যবাড়ি যাওয়া হলো নি নাও। না হ্যাঁ, গোমট করছে, ঝড় উঠবে নিশ্চয়ই, বুঝলে? বেশ, তাহলে ওই কথাই রইল। বাবা মরে গেলে মুখাগ্নি করি তোমার সঙ্গে আমি সদরে ছুটি। আর গাঙ্গুলি মোড়াই তো এদিকে জমিদারের ব্যাপারটাই দেখছেন। না হে ভাই না, আমার ভরসা করো না, আমার চাকরি গেছে। কেন হঠাৎ? হঠাৎ তো হঠাৎই হয়। আসলে ব্যাপার কি জানো, আমাদের জমিদার বাবু আর এই নষ্ট মেয়ে ছেলেতে মন ভরছে না, এখন গেরস্ত খুঁজছেন। নিতাই কথাগুলো এখন থাক। কেন থাকবে কেন ভাই? হ্যাঁ, আর ভয়টা আর কাকে বলো, বুঝলে গোপাল ঠাকুর? আমাদের জমিদার রাজেন বাবু নীলুর বউ বিরাজের সঙ্গে ওঠে বেলা সকাল সন্ধ্যে ঘাটের ধারে মিষ্টি কথায় চুড়ে যাচ্ছেন। প্রেম হচ্ছে গো, প্রেম। তবে কোন দাঙ্গা হাঙ্গামা নেই, খালি টং 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 টাকার খেলা। নীলু বোঝে না হচ্ছে কি বলে অভা, বুঝেছো ভাইয়া? অভা এই যে চন্দ্রী বলছিল সংসারটা নাকি বিরাজি চালাচ্ছে, পাচ্ছে কোথায় বল? জায়গায় সমস্ত নোংরা কথায় গঙ্গা আলোচনা না করে। হ্যাঁ ভালো। এই দেখো ঝড় উঠবে গো, চলো 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 চেয়ে লাভ নাকি? হ্যাঁ চলো চলো। আজ ভোর রাত্রে আমার নৌকো এখান থেকে ছাড়বে। আহা, ভালোই ভালোই ঘরে পৌঁছে যান রাজা বাবু। এ বই আর কি বলি? আর একটু বলতে হবে, শেষবারের মতন বিরাজবউকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, তাকে রাজি করাতে হবে। আর এটা তুমি পারবে। কিন্তু হুট করতে তা কি করে সম্ভব রাজা বাবু? তা আমি জানি না, তাকে আমার নৌকো চাই। আচ্ছা, একা গেলে চলবে না। এখন থেকে রাত পর্যন্ত তোমার সঙ্গে আমার দুজন সেবাই থাকবে। তুমি সেখানে যাও কি না যাও সব কিছু তারা নজর রাখবে।
আর যদি কাজ হাসিল করতে পারো তাহলে বকশিস, আর না পারলে আমার সেপাইরা তোমাকে আগে হ্যাঁ। কার্তিক করলেন বিশু? ওই যে গোপাল ঠাকুরের বাবা আপনাদের নারায়ণ ঠাকুরদা, গঙ্গা যাত্রা হয়ে গেল, আজ তিনি স্বর্গে গেলেন। এই রাত্রি দাদা ঠাকুরকে সর্বক্ষণ তার পাশে থাকতে হলো। তবে উনি শিষ্য বাড়ি যাননি? আর গেরো কাকে বলে মা ঠাকুর, উনি তো যাচ্ছিলেন, আমি তোমার থেকে ডেকে নিয়ে গেল। সেই থেকে তেরাত্রি খায় উপোস। হ্যাঁ উপোস, এখন পিত্তি জ্বর না হলে বাঁচে। মোহিনী, মোহিনী, কি হলো? কপালে কারখানা বন্ধ, বাড়িটাতে ছাতিনার গরজ নেই। আমার সব ছাত আমার ঘরে পড়ে আছে, কিন্তু এই চাল তোমাকে দেবো কি করে? দেখো মোটাও পারো। আর কত বাড়াতে খুশি, তাড়াতাড়ি চারটে ফুটিয়ে দিতে হবে। তুমি মুখোশ করে দিচ্ছি বটে, কিন্তু এ চাল তোমরা খেতে পারবে না মা। মুখ করে তোর দাঁড়িয়ে খেতে পারবো? এখনো ফেরোচ্ছে না। এই মা, তিন দিন ধরে জল, আমি আর দাঁড়াতে পারছি না। চলো মা, এগিয়ে দিয়ে আসি। আমি একাই দেখি। আমাদের জমিদার রাজেন বাবু নীলুর বউ বিরাজের সঙ্গে ওঠে বেলা সকাল শুনতে ঘাটের ধারে মিষ্টি গলায় চুলের যাচ্ছে। এরম হচ্ছে গো তবে না, তুমি তার গায়ে হাত তুলতে পারবে না। স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। স্বামীর অন্য কষ্ট পারবে করো? বিরাজ, ডাকছি যে কথাটা কানে গেল না বুঝি? কথার জবাব দিচ্ছ না যে? আগে রান্না করতে দাও। আগে এখানে এসে বলে যাও কোথায় গিয়েছিলে। খাটে। না, ঘাটে তুমি যাওনি। বলো কোথায় গিয়েছিলে। আগে খেয়ে নাও, পরে শুনো। আগে বলো কোথায় গিয়েছিলে এত রাত্রে। সে আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? সে আমার লজ্জা, তোমার অপমানের কথা। তো জানোই যদি আমার অপমানের কথা, সেখানে গিয়েছিলে কেন? উপায় কি ছিল বলো? ঘরে চাল বারণ তো, তুমি 3 দিনের উপসী,
তোমাকে দুটি রেঁধে দেবো বলে। রেঁধে দেবো বলে? অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার। ওই ওই ভাত আমি খাবো? কি বললি? ওই ভাত তুমি খাবে না? তোর হাতে ছোঁয়া জল পর্যন্ত আমি খাবো না। আমার হাতে ছোঁয়া জল পর্যন্ত তুমি খাবে না? কেন? আবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি কেন? আমি তো নিজের জন্য যাইনি। তুমি অক্ষম, তুমি সংসার চালাতে পারো না, তাই বাধ্য হয়ে গিয়েছিলাম। আর তুমি 3 দিন ধরে নেশা ভাঙ করে কাটিয়ে এসে হঠাৎ ঘরের বউয়ের দোষ ধরছো। নেশা আজ আমি নতুন করছি না যে জ্ঞান হারিয়েছি। জ্ঞান হারিয়েছো তুমি। আমি কারো কথা বিশ্বাস করিনি, আমার ছোট ভাইয়ের কথা বিশ্বাস করিনি, পাড়া পড়শি কারো কথা বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। তুমি দিনের পর দিন আমার কাছে মিছে কথা বলে এসছো। কি বললে? আমি মিছে কথা বলছি? হ্যাঁ, মিছে কথা বলেছো। আর আর তুমি তুমি মিছে কথা বলো না? সাধু পুরুষ শিষ্য বাড়ি যাবার নাম করে রোগা স্ত্রীকে একলা ফেলে রেখে 3 দিন ধরে গাঁজা খাচ্ছিলে, তার মানে দোষ হয় না? আর আমি আমি সংসারের জন্য কোথাও হাত পাতলে অমনি তোমার স্বামীর মর্যাদায় খা লাগে। নেশা করো, ছোট লোক। মিথ্যে দাবি ও। আমাকে তুমি মারলে। বেশ করেছি, বেশ করেছি। তোকে যে একেবারে মেরে ফেলিনি এই তো ভাগ্য। যাবে যা, দূর জায়গা থেকে, দূর যা। অলক্ষী কোথাকার, তোর মুখ যেন আমাকে দেখতে না আমাকে পায়। তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। তুই বেরোলে তবে আমি বাড়িতে পা দেবো। সর্বনাশী, আমার আমার ঘর সংসার সবাই করে জ্বালিয়ে দিল। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমার মুখ তুমি দেখবে না। আমি চলে গেলে তবে তুমি ঘরে ঢুকবে। দেখ তো, দেখ তো, এই চাল। হ্যাঁ বাবু। তুই ঠিক বলছিস? হ্যাঁ গো বাবু। এসো, এসো। হ্যাঁ, শুনছো? দেখো না, দিদিকে ছেড়ে যাওয়া কিন্তু আমাদের উচিত হয়নি। আমি তো 1000 বার মানছি যে অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু কি করে বুঝবো যে এত বড় সর্বনাশ হয়ে যাবে? খবর পেয়েই তো দৌড়ে আসছি। আরে ধুর, দেখা হয়েছে। দাদা, দাদা, ক্ষমা কর। তুই তো শুনেছিস বোধ আছে তোর বউটা? আমি শুনেছি দাদা, কিন্তু গায়ের লোকেদের একটা কথা আমি বিশ্বাস করি না। আমার বউটা অভিমানে প্রাণ দিতে পারে, কিন্তু দাদা আমি এখন যাবো, জেলেদের নিয়ে আমি নদীতে জাল ফেলবো। আমি যেখান থেকে পারি বউটার দেহ ফিরিয়ে আনবো।
আমি যেখান থেকে বাড়ি ফিরিয়ে আনবো। শোন কিছু শুনলাম নাকি বাড়ি ফিরে এসেছো, বেড়াটা ভেঙে ফেলেছো? আমি না, মোহিনী ভেঙে। বেড়ায় যদি ভাঙবে তা খাওয়া আমাকে বদনামে ভাগি করলে কেন? তোমাকে বদনাম কে দেবে মহাজন? দাদাকে তো জানো, যদি মুখের দিকে তাকাতে তারে দেখতে পেতে যে শোকে দুঃখে মানুষটা কি হয়ে গেছে। শোক বলছো কেন ভাই? বলো লজ্জা। মিথ্যে কথা, মুখে যাই বলে থাকে অন্তরে অন্তরে চিরদিন জানি বৌদি আমার দেবীর মতো। মা গঙ্গা সতীর দেহ ফিরিয়ে দিলেন। আহা, তুমিও তো বলেছিলে বাবু। হ্যাঁ বলেছিল, তখন যে আমাকে শনির দশায় ধরেছিল, তোমাদের মতো দুটো কুচক্রির পাল্লায় পড়ে আমি দেবতার মতো দাদার মনে দুঃখ দিয়েছিল। কিন্তু আমি এখন প্রায়শ্চিত্ত করবো। আমি দাদাকে বোঝাবো যে আমি তার ভাই, আমাদের একই বাচ্চা। হ্যাঁ বাবা, সাপে কেটেছে আমাকে। দাদা, দাদা, চুকো কালি কেটেছে, কালি কেটেছে। ঠাকুর, ঠাকুর, ঠাকুর। দাদা, দাদা, কি বলছিস? কি বলছিস তোরা? দাদা, আমায় মা তুই এ কি করলি মা? মা এ কি করলে? কি করলি? কেউ নেই, কোনো খুলে আমার কেউ নেই। হাতে লোহা শাঁখা এসব তো ভাই এমনি চিহ্ন। তিনি আছেন, কিন্তু কিন্তু তার কাছে আমি মৃত। কিন্তু তিনি তো তোমার এই অবস্থার কথা জানেন না। না দিদি, তিনি জানেন আমি ঘর ছেড়েছি। কিন্তু সে জানা তো ভুল। তুমি তো কোনো পাপ করনি ভাই। পাপ হয়েছে বইকি, তাকে কষ্ট দিয়েছি, তার দুটো কথা সইতে পারিনি, সেই তো আমার পাপ। কিন্তু ভাই, অনেকদিন হয়ে গেল, হাসপাতালে আর তোমাকে রাখাই মুশকিল। আমি একটু ভালো হয়ে, মানে চোখে একটু ভালো দেখতে পেলেই চলে যাব। কোথায় যাবে? প্রায়শ্চিত্ত করতে। আমার স্বামীর মুখে শুনেছি জগন্নাথ ক্ষেত্রে ব্রাহ্মণ চণ্ডালে ভেদ নেই। পাপি তাপি সবাইকে সমান চোখে দেখে। তার পায়ে মনের বোঝা নামিয়ে দেব। তারপর ঠাকুর আমাকে যে পথ দেখাবেন সেই পথেই চলবো। এতক্ষণ কি কথা বলছিলেন? ও কোথায় যাবে ঠিক করলো? যাবার ওর জায়গা নেই, বলছিল জগন্নাথ যে পথ দেখাবেন সেই পথেই যাবে। রামেশ, পথ দেখাবে? ওর অপটিক নার্ভই খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলছিল একটু ভালো হলেই। ভালো হবে না সিস্টার, ভালো হবে না। আমার বিদ্যে বুদ্ধি অনুযায়ী সব চেষ্টা আমি করেছি। এতদিন ধরে হসপিটালে একটা বেড আটকে রাখলে, তো আমার মনে হয় যে ওর উন্নতি হওয়ার আর কোনো আশা নেই। চোখের দৃষ্টি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। না, কাল ওকে যেতেই হবে, আর এখান থেকে গেলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি গো ডাক্তার বাবু, ঘরে এসে চুপচাপ দাঁড়িয়েছে, ধরাচুরো ছাড়ুনি? একটা কথা ভাবছিলাম হরিমতি, বাপের বাড়ি যাবে? হঠাৎ? এতদিন ধরে দাদা এত চিঠি লিখলেন, শ্বশুরমশাই মতে দিলেন না। আমিও তো তোমার কাছে কত কেঁদেছি, তুমিও তো নিয়ে যাওনি। আমায় ভুল বুঝলেন, তখন ছাত্র ছিলাম, বাবার হুকুম মতো আমাকে চলতে হতো। কর্তব্য বুঝলেও কিছু করার আমার ক্ষমতা ছিল না। ও,
আজ ডাক্তার হওয়ার পর কর্তব্যটা মনে পড়লো বুঝি? না, কৃতজ্ঞতা। তোমার দাদার দয়াতেই আজ আমি ডাক্তার হয়েছি, সে কথা আমি জীবনে ভুলবো না। যাবে? এবার জিজ্ঞেস করছো যাবো কিনা? যাবো, নিশ্চয়ই যাবো। বাঁচতে ইচ্ছে নেই যতীন। তেমন জোরালো ব্যাধি তো কিছুই দেখছি না। আপনার তো নারী জ্ঞান আছে, বুঝতেই পাচ্ছেন অত সহজে আপনার মরণ নেই। আর তাছাড়া আপনিও চলে গেলে ছোট বৌদিকে কে দেখবে? হ্যাঁ, সেটাই তো মহা ভাবনা। আপনি আবার কান্নাকাটি করছেন নাকি? না মা, কাঁদিনি। আমি শুধু যতীনকে বলছিলাম, খবরটা দেবে কুকিরি। এই দুদিনে আমরা কি কেউ ছিলাম? চেনার তখন কত অভাব, কত টানাটানি, তারপর আমাদের টানবেন কি করে? সবাইকে জবাব দিয়ে অভাব উত্তরে কি বৌদি? আপনার ছোট বৌদি তখন তার বাবার ভাই, তাই তুমি সংসারে এমন কি ঘটে গেল? ছোট বৌদি বাপে বাড়ি? হ্যাঁ, খবর পেয়ে বৌদি ফিরে এলেন, সেই উঠোনের বেড়াটা ভেঙে আমরাও সকলে ফিরে এলাম। শুধু বলো বৌদি, তার খবর আমি শুনি, বৌদির খবর তো সবাই জানে। বসে বসে দিদির কথাই ভাবেন ভাই। না না, ওসব ভাববেন না, ভাবনা করা একটা রোগ দাদা। আমি কি শুধু একাই ভাবি? বউ দিদির কথা ভাবেন না? তা বেশ, তোমরা যখন সবাই বলছো, আর ভাবো না। না, ভাববে না, তোমরা কেউ তার কথা ভাববে না। তার কথা ভাবলে পাপ হয়। কি হয়? পাপ হয়। নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। আর বলবো না দাদা, আর বলবো না। ও কথা বলতে নেই বুঝি, ওতে পাপ হয়। তিনি আমাদের গুরুজন, শুধু সম্পর্কে না, তিনি তোমার মায়ের মতো। মায়ের মতো নয়, বৌদি আমার মা। তবে কেন সে আমাদের ফেলে চলে গেল? কেন সে আসে না? কেন? কিন্তু বৌমা, তুমি যাবে না? আমি কি করবো? ঠাকুর জামাই আপনাকে হাওয়া বদলের কথা বলেছেন। ঠাকুরজি ভাই, আর যা যা দরকার সব আমি ওই বাসকে গোছ করে দিয়েছি। তুমি কেন যাবে না? এখানে থাকলে তোমার অসুবিধা হবে না? তা জানি ভাই, আমার বড়লোক ভাইরা এই অসুবিধার কথা বলে আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। আর সেদিন তুমি আমার কষ্ট হবে ভেবে যেতে চাওনি, মনে আছে? তবে আজ কেন যাবে না? আমি যেতে পারি না ভাই। কিন্তু কেন? যেতে নিশ্চয়ই ফিরে আসবো। বড় ঠাকুর, আপনার কাছে আমি তো কোনোদিন কিছু চাইনি। আজকে শুধু আমাকে এখানে থাকার অনুমতিটুকু দিন, আমাকে কোথাও যেতে বলবেন না। ওই যতীন, চলো আমরা আমরা এগোই। তুমি কি মনে করো সে বেঁচে আছে? সে মারা গেছে। আমার বিশ্বাসে মরেনি। মরতে পারেন না দিদি আমার সঙ্গে দেখা না করে। যে দিদি এই সংসারকে ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন, এই ঘর যার নিজের হাতে গড়া, সে কখনো এই ঘরে ফিরে না এসে মরতে পারে না ভাই। তুমি কি সেই আশা নিয়ে বসে আছো নাকি? হ্যাঁ রে সোনা, আমি সেই আশা নিয়ে বসে আছি। কি জানি বাপু।
গেছে, দাঁড়াতে পারবে? হ্যাঁ। তোমার কি শরীর খারাপ? চোখে ভালো দেখতে পাই না বাবা। এসো এসো, বসো। কমাস ধরেই তোমাকে আমি এখানে দেখছি, খেতেও দেখি না, হাত পাততেও দেখি না, দর্শন করতেও যাও না, শুধু উদাসীর মতো তাকিয়ে থাকো। কেন বলো তো মা? আমি শান্তি খুঁজছি বাবা। কিন্তু এভাবে কি তুমি শান্তি পাবে? তুমি এও স্ত্রী, সংসারে ফিরে যাও মা, স্বামীর কাছে ফিরে যাও। তাকে আমার এই মুখ দেখাবো কি করে? সে যে আমার বড় লজ্জা। বিশ্ব সংসারকে চেহারা দেখাতে তোমার লজ্জা করে না, তার কাছেই লজ্জা। তাছাড়া এভাবে তুমি যে তোমার শরীর ক্ষয় করছো মা, এ মহাপাপ। তোমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, তুমি পথের ভিখারির মতন মরে থাকবে, এটা তিনি চান কিনা? তা তিনি চাইতে পারেন। তবে তার কাছেই তোমার ফিরে যাওয়া উচিত। তুমি ঘরে ফিরে যাও, তার আশ্রয়ে ফিরে যাও, তাতে তোমারও শান্তি, তোমার স্বামীরও শান্তি। শান্তি? হ্যাঁ মা, আমি শান্তি পাবো। এই জায়গাটা সত্যি সুন্দর না দাদা? কি হলো, তোমার শরীর ভালো তো? কোথায় আর ভালো, আমার চিকিৎসায় তো কিছুই ফল হচ্ছে না ভাই যতীন, দোষ তোমার চিকিৎসা নেই, দোষ আমার মনের। ও তীর্থই বলো আর স্বাস্থ্যকর জায়গায় বলো, কোনো জায়গায় আর মন টেকে না। আসলে কি জানো, মনে আমার শান্তি নেই। মানে কখনো ঘর ছেড়ে থাকিনি কিনা, তাই ওই ছোট্ট ঘরটাতেই মনটা আমার পড়ে গেছে। বেশ, কিসে আপনার মন ভালো হবে বলুন? তাই যদি বলো যতীন, তাহলে আমি সপ্তগ্রামেই ফিরে যেতে চাই। এখানে বড় একলা একলা মনে হয়, আর সেখানকার পথ ঘাট গাছপালা পুকুর সব চেনা, আর তার মধ্যে আমি বিরাজের স্মৃতিকে খুঁজে পাই। তো হাই দাদা, তাকে তুমি ভুলে যাও। রাগ করিস না দিদি ভাই, যে কটা দিন বেঁচে আছি তাকে আর ভুলতে বলিস নি। তার স্মৃতিটুকুই যে আমার সম্বল, তাই নিয়ে আমাকে বাকি থেকে বাঁচতে দেবে। তাই হবে দাদা, কালই আমরা রওনা হবো। আচ্ছা। বিরাজ, আমরা তো আলাদা নই, তুমি আমারই অংশ। এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক বিরাজ। আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? না না, ওই তো দেখতে পাচ্ছি।
কি নামবেন নাকি? কেন সাতটায় এসেছে নাকি? না, এখনো তো দূর আছে। তবে আর কি দরকার? দরকার তো আমাদের, গরুরা জিরোবে, আমরা খাবো, তারপর সকালবেলায় বাবারে দর্শন করে রওনা দেব। এমনি তো কথা ছিল। বাবু কি বলেন? বাবু ঘুমোচ্ছে, তোমরা সব জিরিয়ে নাও, আমরা গাড়িতেই যাচ্ছি। ঠিক আছে মা জননী। একটু সরো না গো। কৃষ্ণ বিহনে বৃন্দাবনে কাঁদে গোকুলিয়া বালিয়া বাসে। যমুনার জল হলো যে উতল, শ্যামের বিরহে কাঁপে বনতল। যমুনার জল হলো যে উতল, শ্যামের বিরহে কাঁপে বনতল। গৃহবাসীরাই ব্যথা লয়ে তাই হলো কি রে বনবাসী, কাঁদে কোকিলিয়া বাঁশি। ব্রজের খেলা সাঙ্গ হলো, মথুরায় গেল শ্যাম, মথুরায় গেল শ্যাম। লীলা কিশোরী গোপিনী যত কাঁদে, কাঁদে জ্যোতি সেই নাম, মথুরায় গেল শ্যাম। লয়ে সুখ স্মৃতি উদাসী মলয়, ব্রজ ধুলি সাথে শুধু রে কয়, পাহাড়ে ডাকিলে নয় দেবে আসি, সে যে দেখবে আসি। আমি কি অজান্তে কাউকে আঘাত দিলাম? কি কি কথা কইলে? তুমি কি কথা বলছো? তুমি কি কথা বলছো? এটা জানি আমি বিরাজ। তুমি, আমি কি দেখতে পাচ্ছি না? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। দেখো বিরাজ, আমি তুমি এসেছো? হ্যাঁ বিরাজ, বলো। তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? আগে তুমি বলো বিরাজ, তুমি আমায় ক্ষমা করেছো, বলো বলো। তোমার তো কোনো দোষ নেই,
সব দোষ আমার। আমি তোমাকে বুঝতে পারিনি। বিরাজ, চল ঘরে যাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।